রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন অভিভাবক প্রশ্ন করেছেন, স্যার এডিনয়েডটা কি? এডিনয়েডের কারণে কি বাচ্চার স্পিচ ডিলে বা ব্রেইন ডেভেলপমেন্টের সমস্যা হতে পারে কিনা? দয়া করে একটু জানাবেন এবং কি ধরনের হোম ম্যানেজমেন্ট এবং মেডিকেল ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে? জি, এডিনয়েড হলো একটি নাকের পিছনে এবং গলার উপরে একটি প্রতিরোধ ক্ষমতাজনিত একটা টিস্যু যা ছোটবেলায় রোগ প্রতিরোধে সাহায্য করে। শিশুদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এটা। এটা একটা টিস্যু। এটি সাধারণত শিশুদের বয়স ৩ থেকে ৭ বছরের মধ্যে বেশি সক্রিয় থাকে। ৩ বছর থেকে ৭ বছর। তার মানে আপনার শিশু যদি ৩ বছর থেকে ৭ বছরের মধ্যে থাকে, তাহলে এটা সবচেয়ে বেশি সক্রিয় থাকে এবং ৮ থেকে ১২ বছরের পর এটা অনেকটাই ছোট হয়ে যায়। আচ্ছা, শিশুর বয়স অনুযায়ী অ্যাডিনয়েডের সমস্যা এবং আপনার কি করণীয় সেটা একটু বলে দিচ্ছি আপনাকে। যেমন আপনার শিশুর বয়স যদি ০ থেকে ২ বছর বয়স হয়, সম্ভাব্য কি সমস্যা হতে পারে? যেমন খুব কমই দেখা যায়, তবে জন্মগত সমস্যা থাকে। খুব কমই এই সময় অ্যাডিনয়েডের সমস্যাটা দেখা যায়। তবে করণীয় হলো শিশুর শ্বাস-প্রশ্বাসের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ দিবেন অবশ্যই। ৩ থেকে ৬ বছর এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বয়স অ্যাডিনয়েডের বড় হওয়ার কারণ এবং ঘন ঠান্ডা লাগা, নাক বন্ধ হয়ে থাকা, ঘুমের ব্যাঘাত এবং স্পিচ ডেভেলপমেন্টে ডিলে হয়ে থাকে। হ্যাঁ? এবং সাথে তখন আপনি অবশ্যই একজন নাক, কান, গলা ENT স্পেশালিস্ট এর শরণাপন্ন হবেন এবং যদি সম্ভব হয় তাহলে আপনি অ্যাডিনয়েডের এক্স-রেটা করে নিবেন। ৭ থেকে ১২ বছর বয়স যদি অ্যাডিনয়েড বড় থাকে এই সময়, হ্যাঁ? এবং তাহলে স্পিচ এবং লার্নিং এ বড় একটা সমস্যা হয়। শিশু সাধারণত শিখবে না। কারণ অ্যাডিনয়েড ব্রেইন ডেভেলপমেন্ট এ প্রভাব ফেলে এবং আপনার স্পিচ ডিলে করে দেয় বাচ্চাদের। বাচ্চার স্পিচের সমস্যা নাই, বাচ্চার কোনো সমস্যা নাই। কিন্তু অ্যাডিনয়েডের কারণে বাচ্চার স্পিচ ডিলে হয়ে যাচ্ছে। তার ব্রেইন ডেভেলপমেন্ট হচ্ছে না। হ্যাঁ? সেক্ষেত্রে হয়তোবা অপারেশন বা কোনো ধরনের আপনি অবশ্যই ENT স্পেশালিস্ট এর সাথে কথা বলে আপনি মেডিকেল থেরাপি হোক বা অপারেশন হোক সেটা আপনি সিদ্ধান্ত নিবেন। 13+ যারা আছে অ্যাডিনয়েড সাধারণত ছোট হয়ে যায় এবং সমস্যা না থাকলে চিকিৎসার প্রয়োজন পড়ে না। এটা একটা জিনিস। পরবর্তী সমস্যার ফলো আপের জন্য আপনি অবশ্যই একজন ENT ডাক্তারের কাছে শরণাপন্ন হন, তার কাছে যান। আচ্ছা, অ্যাডিনয়েড বড় হলে কি প্রভাব হয়? আমি তো অলরেডি বলে ফেলছি, তারপরে একটু বলি। যেমন নাক বন্ধ হয়ে থাকা, সে কি করবে? মুখ দিয়ে শ্বাস নেবে। লক্ষণগুলো কি? সবসময় মুখ হা করে থাকবে। আপনি খেয়াল করবেন। নাক ডাকার স্বভাব থাকবে তার মধ্যে, নাক ডাকবে। হ্যাঁ? ঘুমে দম বন্ধ হয়ে আসবে। উঠে কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে। শ্রবণ ক্ষমতা কমে যাবে। কানে শোনার ক্ষমতাটা কমে যাবে অ্যাডিনয়েডের কারণে। স্পিচ ডিলে হবে এবং শব্দগুলা কেমন জানি ভেঙে আপনাকে শব্দ বলবে। হ্যাঁ? সুন্দর করে গুছিয়ে টোন ইউজ করে লো স্পিচ, হাই স্পিচ টোন ইউজ করে কথা বলতে পারবে না। অক্সিজেনের ঘাটতির কারণে ব্রেইন ডেভেলপমেন্টে বিলম্ব হবে। যেহেতু অক্সিজেনটাই ব্রেইন ডেভেলপমেন্টের সেলগুলাকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে, সেখানে যদি ঘাটতি হয় তাহলে তো ব্রেইন ডেভেলপমেন্টটা ঠিকমতো হবে না। এবার আসেন আমাদের যে অটিজম এবং আমাদের যে ডাউন সিনড্রোম, হ্যাঁ? যে শিশুরা আছে, ADHD শিশুরা আছে, হ্যাঁ? তারপর আমাদের সেরেব্রাল পলসি শিশুদের ক্ষেত্রে অ্যাডিনয়েডের প্রভাবটা কি? স্পিচ থেরাপির ফলাফল ধীর গতি করে দেয়। যতই স্পিচ থেরাপি নেন কোনো লাভ হচ্ছে না। কারণ ধীর গতি করে দিচ্ছে। ঘুমের ব্যাঘাতে সমস্যা হচ্ছে। আচরণের ঘাটতি, আচরণের সমস্যা হচ্ছে। শুনতে পায় না। শুনতে না পাওয়ার কারণে তার সেন্সরি সমস্যাগুলা দেখা দিচ্ছে সারা শরীরে। হ্যাঁ? মস্তিষ্কের অক্সিজেনের ঘাটতির কারণে তার ব্রেইন ডেভেলপমেন্টটা হচ্ছে না, এই জিনিসটা। তাহলে কি মেডিকেল ট্রিটমেন্ট দরকার? মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে অবশ্যই আপনাকে একজন নাক, কান, গলা স্পেশালিস্ট উনার শরণাপন্ন হবেন এবং চেষ্টা করবেন একটা হিয়ারিং টেস্ট করার জন্য এবং স্পিচ একটা অ্যাসেসমেন্ট করে ফেলবেন। ঠিক আছে? তারপর নেজাল স্প্রে, বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন উনার কাছ থেকে অ্যা এবং এডিনয়েডেক্টমি অপারেশন আরকি। এডিনয়েডেক্টমি এটা অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আপনি চাইলে করতে পারেন। ঘরোয়া ব্যবস্থাপনা হিসাবে বাবা-মা যেটা করতে পারেন, নাকটা সবসময় পরিষ্কার রাখার জন্য গরম পানির ভাপ, গরম যে পানিটা আছে পানির ভাপ যেটা করতে পারেন না, আমরা যেটা সাজেস্ট করি অনেক সময় যে বাথরুমে যখন গোসল করবে গোসলের আগে আপনি গরম পানিটা দিয়ে আপনি কি করবেন একটু বিভিন্ন কেমিক্যাল আছে বা নেজাল স্প্রে আছে একটু পানিতে দিয়ে দিবেন, সারা বাথরুমটা ছোট যেহেতু থাকে সারা বাথরুমটা ভ্যাপোরাইজ হলো এবং শিশু সহজেই তার নাকটা খুলে গেল। বা গরম পানির ভাপ বা বাথরুমে এমনি দিয়ে রাখলেন, গরম পানির ভাপ মাঝে নিতে বললেন, ঠিক আছে? এটা আপনি নিতে পারেন। তারপর সবসময় মাস্ক পরাবেন অবশ্যই। ধুলাবালি যেন বাসায় না থাকে, ডাস্ট থেকে দূরে রাখবেন। রেগুলার ঘুমের রুটিনটা মানবেন এবং অবশ্যই পানি দিয়ে ঠান্ডা জিনিস খেতে নিষেধ করবেন। কোনোভাবেই যেন ঠান্ডা না খায়। সবসময় যেন কুসুম গরম পানিটা তাকে দেওয়া হয়।
কুসুম গরম পানিটা দেওয়া হয় এবং রুমের টেম্পারেচারের জন্য কোনোভাবে এসি টেম্পারেচার 24 এর নিচে না করা হয়। ঠিক আছে? অবশ্যই, কারণ এই বাচ্চারা কিন্তু ঠান্ডা খেতে চাবে বেশি, হ্যাঁ? আইসক্রিম খেতে চাবে বেশি, হুম? ইভেন বরফ খেয়ে ফেলবে, কোনো ফিলিংসই পাবেন না। আপনি একটা বরফ ধরলে যে ছুটি নিলে আপনি কাঁপতে থাকবেন, কিন্তু ওর মধ্যে কোনো ফিলিংসই পাবেন না, হ্যাঁ? এবং সবসময় আপনার সাউন্ড চর্চা করতে হবে। ভোকাল ভয়েসের জন্য আ এই যে সা-রে-গা-মা বলে না সকালবেলা, এই যে মিউজিকের যে চর্চা করে না, ওই ধরনের যে জিনিসগুলা ওর সাথে করবেন। হারমোনিকা বাজাতে দিবেন। হারমোনিকাটা খুব ভালো। তারপর ফ্লুট বাজাতে দিবেন, বাঁশি বাজাতে দিবেন। তারপরে এই ধরনের যে বেলুন ফোলাতে দিবেন, বাবলস করতে দিবেন, এই ধরনের কাজগুলো আপনারা করবেন। হুম? তো সর্বশেষ যেটা বলব আপনাকে, যে শিশুর বয়স ৩ থেকে ৭ বছর হলে অবশ্যই এডিনোয়েডের সমস্যা দেখা দিতে পারে এবং অটিজম এবং আমাদের বিশেষ শিশুদের ক্ষেত্রে এর প্রভাব আরো গভীর এবং গুরুতর হয়ে থাকে। হ্যাঁ? সঠিক সময়ে চিকিৎসাটা নিবেন এবং স্পিচ থেরাপি বা অন্যান্য সার্ভিসগুলো আপনারা গ্রহণ করবেন, এবং যতই আপনি চিকিৎসাটা না নেন তাহলে কিন্তু কোনোভাবেই স্পিচ থেরাপি ইফেক্টিভ হবে না। আপনার ভালোবাসা, আপনার শিশুর প্রতি আপনার সচেতনতা এবং সঠিক চিকিৎসাই পারে আপনার শিশুকে সুন্দর ভবিষ্যতের পথে সবচেয়ে বড় ভূমিকা রাখতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।